হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আজকে আলোচনা করতে চলেছি। এই যে প্রশ্নটা, নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার পতন, এই যে দুটো প্রশ্ন তোমাদের আমি বলছি, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আজকে আলোচনা করছি নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। এর আগে আমি আলোচনা করেছি হরপ্পা সভ্যতার পতনের কারণ। কি বললাম? ওই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আজকে তোমরা নগর পরিকল্পনার বৈশিষ্ট্য এই প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে হরপ্পা বা সিন্ধু সভ্যতা ছিল প্রথম নগরায়নের মূর্ত প্রতীক। প্রখ্যাত ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই সভ্যতাকে নগর বিপ্লব অর্থাৎ আরবান রেভলিউশন বলে অভিহিত করেছেন। সমসাময়িক মিশর বা সুমেরীয় সভ্যতার নগরগুলি যেখানে অপরিকল্পিত ও আঁকাবাঁকা পথে গড়ে উঠেছিল, সেখানে হরপ্পার নগরগুলি ছিল সুশৃঙ্খল, জ্যামিতিক ও আধুনিক পূর্তবিদ্যার এক অনন্য নিদর্শন। ঐতিহাসিকদের মতে এই নগর পরিকল্পনা এক কঠোর ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অস্তিত্ব প্রমাণ করে। এবার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর পয়েন্ট বা প্রথম পয়েন্ট হচ্ছে নগর বিন্যাস ও শ্রেণী বিভাজন। হরপ্পার নগরগুলি সাধারণত দুটি মূল ভূখণ্ডে বিভক্ত ছিল। বলছে নগরীর পশ্চিম দিকে কৃত্রিমভাবে নির্মিত এক উচ্চ মঞ্চের ওপরে অবস্থিত ছিল সিটাডেল বা দুর্গ এলাকা। এখানে সম্ভবত শাসকবর্গ, প্রশাসনিক কর্তা এবং পুরোহিতরা বসবাস করতেন। আর দুর্গের প্রাচীর সাধারণত সাধারণ মানুষকে এখান থেকে পৃথক রাখত। অন্যদিকে পূর্ব দিকে অপেক্ষাকৃত নিচু এলাকা অবস্থিত ছিল নিম্ন শহর, যেখানে বণিক, শিল্পী, কারিগর ও সাধারণ নাগরিকরা বসবাস করতেন। আর এই সুস্পষ্ট বিভাজন তৎকালীন সমাজের শ্রেণীবিভাগকেই নির্দেশ করে। তারপর হচ্ছে দেখো গ্রিড বা জালক পদ্ধতি। হরপ্পার নগর পরিকল্পনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর রাস্তাঘাট। প্রধান রাস্তাগুলি উত্তর দক্ষিণ বরাবর প্রসারিত ছিল এবং অপ্রধান রাস্তাগুলি পূর্ব পশ্চিমে গিয়ে একে অপরকে সমকোণে ছেদ করে। এর ফলে সমগ্র শহরটি দাবার ছকের মতো একাধিক আয়তাকার ব্লকে বিভক্ত হয়ে যেত। স্থাপত্য পরিভাষায় একে গ্রিড প্যাটার্ন বলা হয়। মহেঞ্জোদড়োর প্রধান রাজপথটি ছিল প্রায় 34 ফুট প্রশস্ত। ভারবাহী পশুর গাড়ি ঘোরানোর সুবিধার্থে রাস্তার মোড়গুলি ধনুকাকৃতি বা ঈষৎ গোলাকার রাখা হতো। পরের পয়েন্ট আছে বৈজ্ঞানিক জল নিকাশি ব্যবস্থা। হরপ্পার নগর জীবনের সর্বোৎকৃষ্ট কৃতিত্ব ছিল এর আধুনিক ও স্বাস্থ্যসম্মত ভূগর্ভস্থ জলনিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম। প্রতিটি বাড়ির বর্জ্য জল নালীপথ দিয়ে রাস্তার মূল নর্দমায় এসে পড়ত। নর্দমাগুলি পোড়া ইট ও চুন সরকি দিয়ে এমনভাবে তৈরি ছিল যে জল চুইয়ে যেতে পারত না। এগুলি ইট বা পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা থাকত এবং নিয়মিত পরিষ্কারের জন্য নির্দিষ্ট ব্যবধানে ম্যানহোল এর ব্যবস্থা ছিল। ঐতিহাসিকদের মতে রোমান সভ্যতার আগে পৃথিবীর আর কোথাও এমন উন্নত প্রণালী দেখা যায়নি। তারপরে দেখো ইটের ব্যবহার ও স্থাপত্য কৌশল। সিন্ধু উপত্যকায় পাথরের অভাব থাকায় নগর নির্মাণে প্রচুর পরিমাণে রোদে শুকানো ও ভাটায় পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সিন্ধু নদের অববাহিকা জুড়ে সমস্ত নগরে ব্যবহৃত ইটের আয়তনের অনুপাত ছিল এক ও অভিন্ন। 4:2:1 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেওয়াল গাঁথুনির কাজে ইংলিশ বন্ড পদ্ধতির ব্যবহারের প্রমাণ করে যে তাদের স্থাপত্য জ্ঞান ছিল অত্যন্ত উচ্চমানের। তারপরে দেখো পরের পয়েন্ট বাসগৃহ ও গোপনীয়তা রক্ষা। বলছেন নগরীর বাসগৃহ ছিল অত্যন্ত পরিকল্পিত। প্রতিটি বাড়িতে একটি কেন্দ্রীয় অঙ্গন বা উঠান থাকত এবং তাকে ঘিরে শোবার ঘর, রান্নাঘর ও স্নানাঘর বিন্যস্ত ছিল। বাড়ির দরজা ও জানলাগুলি মূল রাজপথের দিকে না রেখে পার্শ্ববর্তী গলির দিকে রাখা হতো। এর মাধ্যমে ধুলোবালি এড়ানো এবং
পারিবারিক গোপনীয়তা রক্ষার ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বাড়ির ছাদগুলি ছিল সমতল এবং কাঠ ও খড়কা দিয়ে তৈরি। এবার পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, মহাস্নানাগার ও ধর্মীয় তাৎপর্য, এখানে কি বলা হচ্ছে দেখো, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে আবিষ্কৃত মহাস্নানাগার হরপ্পা সভ্যতার এক অবিস্মরণীয় কীর্তি। এর জলধারার আয়তন ছিল 180 ফুট বাই 108 ফুট। জলাশয়ের তলদেশে ছিদ্রহীন করার জন্য ইটের ওপরে বিটুমিনের প্রলেপ দেওয়া হয়েছিল। ঐতিহাসিক ডিডি কোসাম্বির মতে এটি সম্ভবত কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা পবিত্র স্থানের জন্য ব্যবহৃত হতো, যা পরবর্তীকালে ভারতীয় সংস্কৃতির পুষ্করিণীতে স্থান পোতার আদি রূপ। তারপরে দেখো শস্যাগার, অর্থনীতির স্তম্ভ হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় স্থানেই বিশাল শস্যাগারের অস্তিত্ব মিলেছে। এগুলি মূলত নদীর তীরে অবস্থিত ছিল, যাতে জলপথে সহজে শস্য পরিবহন করা যায়। হরপ্পার শস্যাগারটি প্রায় 9,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এতে বায়ু চলাচলের জন্য ঘুলঘুলির ব্যবস্থা ছিল। ঐতিহাসিক এল ব্যাসাম এই শস্যাগারগুলিকে আধুনিক যুগের রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছে, যেখানে কর হিসাবে আদায় করা উদ্ধৃত শস্য আপৎকালীন পরিস্থিতির জন্য মজুদ রাখা হতো। তারপর হচ্ছে নাগরিক স্বাচ্ছন্দ্য ও জনস্বাস্থ্য। বলছে নগর পরিকল্পনায় বাহ্যিক আড়ম্বরের চেয়ে জনস্বাস্থ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে ময়লা ফেলার জন্য ডাস্টবিন ও গর্ত এবং পানীয় জলের জন্য প্রচুর সংখ্যক পাবলিক কুয়োর ব্যবস্থা ছিল। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের অস্তিত্ব উন্নত পৌর পরিষেবার ইঙ্গিত দেয়। তারপরে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উপযোগী এবং প্রগতিশীল। মেসোপটেমিয়ার মতো বিশাল মন্দির বা মিশরের মতো পিরামিড তৈরি না করে হরপ্পার শাসকরা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বেশি মনোযোগী ছিল। মার্টিমার হুইলার এর মতে এই সুশৃঙ্খল নগর পরিকল্পনা প্রমাণ করে যে সিন্ধু সভ্যতা কোনো শিথিল রাষ্ট্র ছিল না, বরং এটি ছিল এক সুসংগত ও কেন্দ্রীভূত সাম্রাজ্য। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।